আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি নবনীতা, আমি ঘাটুল বাসার। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। হিট স্ট্রোকে আরও 3 জনের মৃত্যু, তীব্র তাপ প্রবাহে সোমবার ঢাকা সহ কয়েক জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা। নিউ ইয়র্কে বাফালোতে বন্দুক হামলায় 2 বাংলাদেশি নিহত, প্রবাসী বাংলাদেশি ও দেশের স্বজনদের মাঝে তীব্র শোক। নানা কর্মসূচিতে বঙ্গবন্ধু পুত্র শেখ জামালের জন্মবার্ষিকী উদযাপন, শেখ হাসিনা নেতৃত্বে হত্যাকু বন্ধ হয়েছে মন্তব্য। এবং পার্বত্য চট্টগ্রামে বান্দরবনে সেনাবাহিনীর অভিযানে কুকিচিনে 2 সন্ত্রাসী নিহত, কেএনএফ-এর 2 সদস্য আটক। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। টানা তাপ প্রবাহে অতিষ্ঠ জনজীবন, তীব্র তাপ প্রবাহে হিট স্ট্রোকে রোববার সারা দেশে 3 জনের মৃত্যু হয়েছে। রাজধানী যাত্রাবাড়িতে এক মাংস ব্যবসায়ী ও গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের এক সদস্য হিট স্ট্রোকে মারা যান। যশোরে হিট স্ট্রোকে এক সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে। চলমান তাপ প্রবাহে সারা দেশে হিট স্ট্রোকে এ পর্যন্ত কমপক্ষে 36 জনের মৃত্যু হয়েছে। তাহফিমুল ইসলাম সুজনের রিপোর্ট। সারা দেশে তীব্র তাপপ্রবাহ বইছে। পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 1 এপ্রিল থেকে শুরু হওয়া এবারে তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। যশোরে হিট স্ট্রোকে আম্মাবাদ হাই স্কুলের সহকারী শিক্ষক আহসান হাবিবের মৃত্যু হয়েছে। চলমান তাপপ্রবাহে এ নিয়ে যশোরে হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু হল। আমদাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছে, শিক্ষক আহসান হাবিব রোববার সকালে মাঠে কাজ করে 9টার দিকে স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজধানীতে রোববার হিট স্ট্রোকে এক মাংস ব্যবসায়ী ও শ্রমিক ইউনিয়নের এক সদস্যের মৃত্যু হয়েছে। আমি পানি বিলাইতেছি, আমার দেখা দিকে উনি এক বোতল দিয়েছে, এক কেস নিয়েছি, রিক্সা পানি দিয়েছে এক সাইডে, আমি এক সাইডে। পরে আমার একজন এসে বলতেছে তোদের যে পানি দিয়েছে উনি তো মাথা করে পড়ে আসছে। পরে আমি দেখো মাথা করে পড়েছে, সবাই দৌড়াদৌড়ি করিয়া কইছে টাকা মেডিকেল লয়ে যা, তাড়াতাড়ি টাকা মেডিকেল আনছে, আমার পরে এক্সরে করলো, মারা গেছে। ও আমার ডাক্তার আছে, আমার ওই বুঝলু ভাই মাথা করে পড়ে আসছে, আমরা দৌড়াদৌড়ি করিয়া আমি এই মেডিকেল নিয়ে আসছি। গরমের মধ্যে এই পানি বিলাইতে গিয়া এই সেন্স হারাই গেছে। 2টা লাশ ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি মর্গে রাখা হয়েছে এবং আইনত যে প্রক্রিয়া আছে শেষ করে তাদের কাছে হ্যান্ডওভার করা হবে। 2রা মের আগে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাহফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। চলমান তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এর মাঝেও যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে কর্তৃপক্ষ চাইলে সেগুলো খোলা রাখতে পারবে। সোমবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। প্রচণ্ড রোদ আর গরমে সাতক্ষীরা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর ধান, পাট, আম সহ নানা জাতের ফল ফসলের ক্ষতির মুখে পড়েছে। সেচ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি ফসল রক্ষায় কৃষকের সাথে বাড়তি নজর দিচ্ছে কৃষি বিভাগ। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। শ্রমিকের অভাবে খেতে পড়ে আছে কৃষকের পাকা ধান।
গাছে গাছে লিচু, কাঁঠাল, আম, ঝিঙে, পটল, চিচিঙ্গা, টমেটো সহ গ্রীষ্মকালীন সবজিও মাঠে ভরপুর। কিছুদিন পর সাতক্ষীরার বাগান থেকে পাকা আম বাজারে যাওয়ার কথা। কৃষিখাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সময়ে প্রচণ্ড দাবদাহ ও গরমে দুশ্চিন্তা ভর করেছে কৃষকের মনে। রোদের তাপে ঝলসে যাচ্ছে ফসল, ঝরে পড়ছে আম ও লিচুর গুটি। বৃষ্টি না থাকায় সেচ কাজে অতিরিক্ত খরচের কারণে বাড়ছে উৎপাদন ব্যয়। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমরা মাঠে কাজ করতে পারছি না, ধান খেতে ধান কাটতে পারছি না। ফজরের নামাজ পড়ি সকাল থেকে 8টা থেকে 9টা পর্যন্ত সর্বোচ্চ, এর বেশি মাঠে টিকতে পারি না। প্রচণ্ড গরম, তাপ, এর জন্য জন পাওয়া যায় না। অতিরিক্ত তাপমাত্রা, এতে কাজকাম করা যাচ্ছে না। আর একটা লোক নিতে হলে, একটা কিসের নিতে হলে তার ডবল দাম মজুরি দিতে হচ্ছে। বিঘাপতি আমরা 4000 টাকা করতেছি এখন, কিন্তু আমাদের লস হয়ে যাচ্ছে। অত্যাধিক গরমের কারণে আমাদের আম ঝরে যাচ্ছে, যার কারণে বারবার সেচ দিতে হচ্ছে। এজন্য আমাদের অত্যাধিক খরচ হচ্ছে। আম শুকায় যাচ্ছে, আম মানে কান্দা ঝরে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির কারণে আমাদের গাছের মানে প্রচুর অপুষ্টিতে ভুগতেছে, যার কারণে আম ঝরে যাচ্ছে। আমার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কারণে। আমরা রোদ ও দাবদাহ থেকে ফসল রক্ষায় কৃষককে নানা পরামর্শ এবং সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। ধান ফসলের ক্ষেত্রে আমরা বলছি যে 80% ধান পরিপক্ক হয়ে গেলে সেই ধান কেটে ফেলতে হবে। যদি নাবিতে কেউ ধান লাগিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি থোড় বা ফুল অবস্থায় থাকে, সেক্ষেত্রে জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি ধরে রাখার কথা আমরা বলছি। আম সহ লিচু বা অন্যান্য আমাদের মাঠে যে এখন দণ্ডায়মান সবজি ফসলগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আমরা যেটা বলছি যে সেচ প্রদানের জন্য প্লাবন সেচ দেওয়াটা সহজ, কিন্তু সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে যে আমরা যদি স্প্রে করে সেচ দিতে পারি, তাহলে সেটা সবচেয়ে ইফেক্টিভ হবে। এবং এই সেচ দেওয়ার সময়টা আমরা বলছি যে রাতের দিকে দিতে পারলে সবচেয়ে সেটা ভালো হয়। এছাড়া মালচিং করা যেতে পারে। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় 5299টি বাগানে 4115 হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। 80,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে বোরো ধান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের বাফেলোর জেনা স্ট্রিটে বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার বাবুল এবং সিলেটের আবু ইউসুফ। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান চলছে। ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্বজনরা। যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ ও সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির তথ্য ও ভিডিও চিত্রে রোকসানা আমিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাফেলোর জেনা স্ট্রিটে শনিবার স্থানীয় সময় দুপুর 12:30টায় বন্দুকধারীদের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়। নিহত আবু সালেহ মোহাম্মদ ইউসুফ সিলেটের মেজর টিলার বাসিন্দা, আর বাবুলের বাড়ি কুমিল্লায়। নিহতরা নিজেদের বাসায় নির্মাণ কাজ দেখতে যাওয়ার পর অজ্ঞাত বন্দুকধারীরা তাদের হত্যা করে। নিহত বাবুল কিছুদিন আগে ভার্জিনিয়া থেকে বাফেলোয় গিয়েছিলেন, আর বাংলাদেশ থেকে 1 বছর আগে গিয়েছিলেন আবু ইউসুফ। অস্ত্রধারীদের ধরতে অভিযান চালাচ্ছে মার্কিন পুলিশ। ঘটনার পরপরই আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তদন্তের স্বার্থে আশপাশের সবাইকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হয়েছে। 2 বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ওই অঞ্চলে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক নেমে আসে। ক্ষোভ জানিয়ে অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান প্রবাসীরা। এইটাই প্রথম বাংলাদেশি ঘটনা হয়েছে যে 2 জন একসাথে মৃত্যুবরণ করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক। বিচার চাচ্ছি, বাট আমরা এমন কিছু করব না যাতে আমাদের বিচার আমাদের পক্ষে না যায়, বা আমরা জাস্টিস চাই। তো সেইটা পাওয়ার জন্য আইনগত যত কিছু করা দরকার আমরা সব কিছু করব। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী নেতারা। যুক্তরাষ্ট্রের গুলিতে নিহত প্রবাসী ইউসুফের সিলেট নগরীর মেজর টিলার বাসায় শোকের মাতম চলছে। স্বজনরা জানিয়েছেন, উন্নত জীবনযাপনের আশায় প্রায় 1 বছর আগে স্ত্রী ও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ইউসুফ হক। অন্যরে বাঁচাতে গিয়ে আজকে তার প্রাণটা গেল, মারা গেল। আমেরিকার মতো একটি দেশে এরকম ঘটনা আসলে একটি নিন্দনীয়। মরদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত নেবে পরিবার। রোকসানা আমিন, চ্যানেল আই।
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন পালন হচ্ছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকুর রাজনীতি বন্ধ করে উন্নয়ন ও অগ্রগতির ধারার সূচনা করেছেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। ১৯৫৪ সালের ২৮শে এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের দ্বিতীয় পুত্র শেখ জামাল। মহান মুক্তিযুদ্ধের সময় শেখ জামাল পরিবারের সদস্যদের সাথে গৃহবন্দী থাকা অবস্থায় সেখান থেকে পালিয়ে গিয়ে সম্মুখ সমরে অংশ নেন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচের কমিশনড অফিসার লেফটেন্যান্ট শেখ জামালকে ১৫ই আগস্ট কাল রাতে ঘাতকেরা পরিবারের সকলের সাথে নির্মমভাবে হত্যা করে। শেখ জামালের ৭১তম জন্মদিনে বনানী কবরস্থানে তার প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এছাড়াও শ্রদ্ধা জানায় বিভিন্ন সহযোগী সংগঠন। শেখ হাসিনা এসেছেন বলে বাংলাদেশ হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে। গণতান্ত্রিক সরকারে ধারাবাহিকতা থাকলে দেশের স্ট্যাবিলিটি থাকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপি এবং জাতীয় পার্টি প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জিয়াউর রহমান এবং খন্দকার মোশতাক বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনিদের দুঃসাহস দিয়েছিলেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় রোববার ভোরে সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল আর্মির ২ সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। সে সময় কেএনএফ এর ২ সদস্যকে আটক করা হয়। আইএসপিআর জানিয়েছে, অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এবারে আই স্পোর্টস। এ পর্যায়ে খেলাধুলার আপডেট নিয়ে আপনাকে চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। ঠাকুরগাঁওয়ে জীববৈচিত্র্য সুরক্ষায় বনের প্রয়োজনীয়তা বিষয়ে কর্মশালা হয়েছে। ওয়ে ফিজিবিলিটি স্টাডি ফর ফরেস্ট ইকোসিস্টেম কনজারভেশন অ্যান্ড ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট অফ গ্রেটার প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করে বন বিভাগ ও জেলা প্রশাসন। ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তাসলিমা আক্তারের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন সহকারী বন সংরক্ষক নুরুন নাহার, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলেমান আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার। বন ধ্বংসের বিরূপ প্রভাবের কথা তুলে ধরে বনাঞ্চল বাড়ানোর পরামর্শ দেন বক্তারা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বার্তা। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। জামালপুরে যমুনা নদী সিস্টেমের বাম তীরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা ফেজ 1 প্রকল্প নিয়ে মতবিনিময় সভা হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এই আয়োজনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, সংসদ সদস্য মির্জা আজম, নূর মোহাম্মদ আব্দুর রশিদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পূর্ব রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক এনায়েতুল্লাহ, পরিকল্পনা, নকশা ও গবেষণার অতিরিক্ত মহাপরিচালক জহিরুল ইসলাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ শফিউর রহমান। অনুষ্ঠানে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙন এবং বন্যা প্রতিরোধে দেওয়ানগঞ্জ থেকে সরিষাবাড়ি পর্যন্ত বাঁধ ও সড়ক নির্মাণের দাবি জানান বক্তারা।
কোরবানি ঈদে দেশে গবাদি পশু সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। রোববার মন্ত্রী তার নির্বাচনী এলাকা ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে 2 নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন ডাকলেও কথা বলেন কোরবানির পশু নিয়ে। পরে একজন সাংবাদিক শ্রমিক হত্যার অভিযুক্ত স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে ধরতে ব্যর্থতার বিষয়ে জানতে চান। পরে আর কোনো প্রশ্ন না নিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন মন্ত্রী। এবং যারা এর সঙ্গে জড়িত তারা নিজেরা পলাতক, তাদেরকে খুঁজে বের করবার জন্য যাবতীয়ভাবেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের চেষ্টা অব্যাহত রয়েছে এবং সকল তথ্যপত্র সংগ্রহ করে অভিযান প্রতিনিয়তই চলছে এবং আশা করি খুব শীঘ্রই এর একটা ফলাফল আমরা পাব। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ। কয়েকদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিক্ষোভকারীরা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানিয়েছেন। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলন দমানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিক্ষোভ সামাল দিতে না পারায় কোথাও কোথাও শিক্ষার্থীদের উপর নির্যাতন চালাচ্ছে পুলিশ। মাহফুজুল হাসান জানাচ্ছেন। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ছে। দেশটির 40টিরও বেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব ক্যাম্পাসে তাঁবু তৈরি করে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, যেসব প্রতিষ্ঠান ইসরায়েলে বিনিয়োগ করছে এবং গাজা যুদ্ধে ইন্ধন দিচ্ছে তাদের কার্যক্রম যেন বন্ধ করা হয়। এরই মধ্যে বিক্ষোভ ইউরোপ এবং তার বাইরেও ছড়িয়ে পড়েছে। ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয় কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে। বিক্ষোভ সামাল দিতে না পারায় চাপে পড়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে পুলিশ ডাকায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনোশি শফিকের বিরুদ্ধে তদন্ত চেয়ে সিনেটে প্রস্তাব পাশ হয়েছে। গত এক সপ্তাহের বিক্ষোভে 550 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া এবং আটলান্টায় বিভিন্ন ক্যাম্পাস থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে। টেক্সাসের অস্টিনে বিক্ষোভকারীদের আটক করতে নির্দেশ দিয়েছেন সেখানকার গভর্নর। গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সমঝোতা নিয়ে পাল্টা প্রস্তাব দিয়েছে ইসরায়েল। দেশটির দেওয়া প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হামাস। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা শহরের একটি বাড়িতে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলায় আরও 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন। জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে শনিবার তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। মাহফুজুল হাসান, চ্যানেল আই। ইউক্রেনের 68টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদর এবং বিতর্কিত ক্রাইমিয়ায় এসব ড্রোন ভূপাতিত করা হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রাসনোদর অঞ্চলে 66টি এবং ক্রাইমিয়া অঞ্চলে 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ক্রাসনোদরের আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কনরাতিয়াতেভ টেলিগ্রাম পোস্টে বলেন, তেল শোধনাগার এবং অবকাঠামোতে হামলার চেষ্টা করছে ইউক্রেন। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ায় জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সম্প্রতি ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ। ইউক্রেনীয় কর্মকর্তারা শনিবার বলেছেন, ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় জ্বালানি অবকাঠামো এবং বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শন হচ্ছে ক্লাসিক সব সিনেমা, সিরিজ, নাটক। প্ল্যাটফর্মটিতে নতুন সংযোজন করা হয়েছে নাটক অবেলায়। নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। নাটকে অভিনয় করেছেন হালের জনপ্রিয় জুটি সাদিয়া আইমান ও সজল নূর। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবারে পূবালী ব্যাংক কৃষি সংবাদ।
গাইবান্ধায় অন্যবারের চেয়ে এবছর বেশি জমিতে গম চাষ হয়েছে। স্থানীয় জাতের পাশাপাশি ব্লাস্ট রোগ প্রতিরোধী উচ্চ ফলনশীল নতুন নতুন জাত আসায় গম আবাদে আগ্রহী হয়েছেন কৃষক। অনুকূল আবহাওয়ায় ভালো ফলন ও বাজার দরে আর্থিকভাবেও লাভবান তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নদী তীরবর্তী চরাঞ্চল সহ জেলার ৭ উপজেলায় অন্যান্য ফসলের পাশাপাশি এবছর অনেক বেশি জমিতে দানাদার ফসল গম চাষ করা হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় কৃষককে উপকরণ সহায়তা দেওয়া হয়। বাড়ি গম ৩৩, WMRI গম ২ ও ৩, উচ্চ ফলনশীল ব্লাস্ট রোগ প্রতিরোধী নতুন নতুন জাত আবাদ হচ্ছে এই অঞ্চলে। এবার নয়, অন্য বছর কম আসলে এবার না বেশি করছে, মোটামুটি ভালোই আছে। ফলনও মনে করে ভালো, ও বেলায় কম, ও বেলায় কম, এবার আবাদ ভালো, কান পোকা নাই, 10-12 মনে আসছে। জেলায় গত বছরের চেয়ে এবছর ১,৪০০ হেক্টর বেশি জমিতে গম চাষ হয়েছে। চাষাবাদ সম্প্রসারণে কৃষককে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের যে ব্লাস্ট প্রতিরোধী জাত 29, 30, 31, বাড়ি গম 33 সহ যেগুলো ব্লাস্ট প্রতিরোধী জাত রয়েছে সেগুলো সম্প্রসারণের জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে কৃষি বিভাগ নিয়মিত কৃষকদেরকে পরামর্শ দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, পাশাপাশি কৃষকদেরকে প্রণোদনার আওতায় বীজ এবং সার বিনামূল্যে সরবরাহ করছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বিভাগের নেয়া নানা উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে হাতির সংখ্যা বাড়ছে। হাতির আক্রমণে ফসলের ক্ষতি এবং প্রাণহানি হলে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এতে মানুষ হাতি দ্বন্দ্ব কমছে। হাতি সুরক্ষায় গড়ে তোলা হয়েছে এলিফ্যান্ট রেসপন্স টিম। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন আলিমাল রাজি। পার্বত্য অঞ্চলের চিরসবুজ মৌজাবনে হাতি শাবক সহ ঘুরে বেড়াচ্ছে মা হাতি। পার্বত্য বনাঞ্চলের একসময়ের খুব পরিচিত চিত্র হলেও পাহাড়ে হাতির আবাসস্থল নষ্ট হয়ে যাওয়া, গাছপালা কাটা, বনে আগুন দেওয়া এবং মানুষের বসতি স্থাপনে বেড়েছে মানুষ ও হাতির দ্বন্দ্ব। প্রাণ বৈচিত্র্য রক্ষায় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে চিহ্নিত করা হয়েছে হাতির 5টি বিচরণ ক্ষেত্র। হাতি রক্ষায় মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে এলিফ্যান্ট রেসপন্স টিম। হাতি প্রায় সময় আসলে আমাদের ক্ষতি করলে আমরা হাতির ক্ষতি করি না, আমরা বন বিভাগকে জানানোর পরে সরকার থেকে আমরা কিছু কিছু ক্ষতিপূরণ পাই। কমিটি করার পরে থেকে আমরা এলাকার মানুষকে সতর্ক, বা হাতি ক্ষতি করতে পারবে কিন্তু হাতিকে তোমরা কেউ ক্ষতি করতে পারবে না। হাতি কিভাবে নিরাপদ থাকবে এবং আমরা কিভাবে নিরাপদ থাকবো সেইভাবে আমরা এই ইয়ার টিম যারা সদস্য আছে আমরা সবসময় এটা কাজ করে যাচ্ছি। বন বিভাগ বলছে হাতির আবাসস্থলে মানুষের বসতি বৃদ্ধির কারণে হাতি এবং মানুষের দ্বন্দ্ব বেড়েছে। খাবারের সন্ধানে মাঝে মাঝেই লোকালয় ও ফসলি জমিতে হানা দিচ্ছে বন্য হাতির পাল। বন বিভাগ আসলে এই হাতি এবং মানুষের যে দ্বন্দ্ব তার নিরসনের জন্য যেটা করে থাকে সেটা হচ্ছে যে সমস্ত এলাকায় সাধারণ জনগণের যে স্টেক হোল্ডারদের যে ক্ষতিগুলি করে থাকে, ক্ষতির মধ্যে যেমন ধানের ক্ষতি কিংবা ফসলের ক্ষতি করে থাকে কিংবা বাড়ি ঘর দরজা অনেক সময় ভেঙে ফেলে। এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মাঝে 27 লক্ষ টাকা এবং 108টা পরিবারকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে। পার্মানেন্ট সলিউশন করা দরকার যে আসলে হাতি ঠিক বনাঞ্চলেই যেন থাকে। বনাঞ্চলের যখন ভেজিটেশন কমে যায়, বনের ক্ষতি যেসব জায়গায় হয়েছে আসলে সেই জায়গা থেকে কিন্তু হাতি সরে যাচ্ছে। যে কাসালং রিজার্ভ যেটি আছে সেটিকে পুনরুজ্জীবিত করা এবং রেস্টোরেশন করা সেখানের ফরেস্টকে। বন বিভাগের তথ্য মতে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে 260টি বন্য হাতি রয়েছে। আলিমান রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদে সময় হলো আবারও বিরতির পরে জানাচ্ছি। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলাম বাস্তবায়নে উপযুক্ত পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মনে করছেন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নতুন কারিকুলামের ভালো দিক বেশি থাকলেও তা বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ আছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। বিস্তারিত জানিয়েছেন রফিকুল বাশার। নতুন শিক্ষানীতি বাস্তবায়ন শুরু হওয়ার পর থেকে এর ভালো মন্দ দিক নিয়ে নানা সমালোচনা এখনো চলছে এবং পর্যালোচনা করে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে
জাতীয় শিক্ষানীতি ও নতুন কারিকুলাম বিষয়ে গোলটেবিল বৈঠকে শিক্ষকরা বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিবেশ এখনো তৈরি হয়নি। কাজের পরিধি অনেক বৃদ্ধি করা হলেও শিক্ষকদের বেতন ভাতা সম্মানী বৃদ্ধির কোনো সুপারিশ আছে কিনা আমার জানা নাই। শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি মনে করি। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এই শিক্ষাক্রম তৈরি হয়েছে। এটার কতটুকু প্রয়োজনীয়তা আছে না শুধু নয়, এটাকে কতটুকু আমরা ধারণ করতে পারি, আমার ভেরি ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের মানসিকতা, সেগুলো চিন্তা করার বিষয় রয়েছে। অনেকাংশেই বাস্তবসম্মত নয়, কারণ এটাকে আমরা বাস্তবায়ন করতে পারছি না। এজন্যে যে পরিবেশ দরকার, যে শিক্ষক দরকার, শিক্ষকের প্রস্তুতি দরকার, অবকাঠামো দরকার, উপকরণ দরকার, অভিভাবকদের প্রস্তুতি দরকার, সেটা আমাদের নেই। শিক্ষকদের প্রশিক্ষণের সীমাবদ্ধতা এবং সরকারি বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য চ্যালেঞ্জ হলেও নতুন কারিকুলাম শিক্ষার্থী ঝরে পড়া কমিয়েছে বলেন শিক্ষামন্ত্রী। একটা পক্ষ যেটা বাংলাদেশকে অন্ধকারের দিকে পিছিয়ে নিয়ে যেতে চায়, তারা যে শিক্ষা পদ্ধতি চাচ্ছে যে বিজ্ঞানের প্রতিটা চ্যাপ্টারের আগে থাকতে হবে ধর্মীয় বক্তব্য, সেটা তো আসলে কোনো শিক্ষা পদ্ধতির মধ্যেই পড়ে না, কিন্তু সেটা সেই ধরনের আলোচনা তারা করছেন যে এখানে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শিক্ষাকে দেখতে হবে। শিক্ষার্থী সংখ্যা পরীক্ষার্থীর ক্ষেত্রে দ্বিগুণ বেড়েছে, অর্থাৎ আমাদের শিক্ষকরাও সেই সুযোগটা পেয়েছেন শিক্ষার্থীদেরকে আনার জন্য, অর্থাৎ শিক্ষকের উপরও বিনিয়োগ বেড়েছে। নতুন কারিকুলাম কোচিং ও নোট নির্ভরশীলতা কমাবে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, এটি সম্প্রীতি প্রতিষ্ঠা ও মুক্ত চিন্তায় সহায়ক হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। শিল্প খাতে টেকসই উন্নয়নের প্রচারে কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল তৈরি গুরুত্ব পেয়েছে। এর আলোকে শিল্প খাতের চাহিদার সাথে মিল রেখে কারিগরি শিক্ষা উন্নয়নে নানা উদ্যোগের সাথে শিক্ষা কার্যক্রমগুলো সমন্বয় করা হবে বলছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিটিই এবং বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে ASNSET প্রকল্পের উদ্যোগে পার্টনার ইন প্রগ্রেস প্রমোটিং সাস্টেনেবল ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা এই বিষয়ে বিশদ তুলে ধরেন। উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ASSETর প্রকল্প পরিচালক আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ এবং অন্যরা। বক্তারা শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরিতে শিল্প ও শিক্ষা সংযোগ শক্তিশালী করার উপর জোর দেন। যোগদানের 5 বছর পরও চাকরি স্থায়ী না হওয়ায় স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিটিসিএল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি। রাজধানী বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বিটিসিএল ভবনের নিচে কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, 2019 সালে বিটিসিএল এর কর্মচারীরা 12তম গ্রেডে নিয়োগ পেয়েও বার্ষিক মজুরি বৃদ্ধি ও ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। কর্মসূচিতে ছিলেন কর্মচারী কল্যাণ সমিতি সভাপতি ইকবাল হোসেন তুহিন এবং অন্যরা। সরকারি হিসেব অনুযায়ী 80%-এরও বেশি নারী নির্যাতনের শিকার হলেও মাত্র 1% নারী পুলিশের কাছে অভিযোগ করে। রাজধানীতে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশের সক্ষমতা ও সীমাবদ্ধতা বিষয়ে মতবিনিময়ে জানানো হয়, বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংস্থা ও মানবাধিকার সংস্থার কাছে অভিযোগ করে আরও 2.6% নারী। আলোচনায় নারীদের ওপর চালানো প্রযুক্তিগত সহিংসতা মোকাবেলায় সহযোগিতা করার সুপারিশ করেন বক্তারা। সভায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইয়াসমিন সাইকা পাশা এবং বিশিষ্টজনেরাও অংশ নেন। ভিশন 2041 এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে 1 সপ্তাহের বিজনেস ফেস্টিভ্যাল হয়েছে। প্রধান অতিথি হিসেবে আয়োজন উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, বিশ্বায়নের এই সময়ে এমন উদ্যোক্তা দরকার যারা চাকরির সুযোগ তৈরি করা সহ সমস্যার সমাধান করবে এবং জাতিকে বিকশিত করার জন্য কাজ করবেন। শিক্ষার্থীদের তাদের অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী। উন্নয়নের শিখরে পৌঁছতে নিজস্ব পথ তৈরির ওপর জোর দিয়েছেন বক্তারা। নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য জনাব খসরু চৌধুরী, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ অন্যরা।
21 পদকপ্রাপ্ত শিক্ষাবিদ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর প্রণব কুমার বড়ুয়া পরলোক গমন করেছেন। রোববার চট্টগ্রামের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেবাশিস বড়ুয়া দেবুর পিতা। ডক্টর প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে তার মরদেহ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আনা হয় এবং চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে নগরীর কাতালগঞ্জ নবপণ্ডিত বিহারে প্রথম শোকসভা অনুষ্ঠিত হয়। সোমবার রাউজানের আবুরখিল গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠান হবে। শিক্ষায় বিশেষ অবদানের জন্য 2019 সালে তিনি 21 পদকে ভূষিত হন। আওয়ামী লীগের বর্তমান কমিটিতে ডক্টর প্রণব কুমার বড়ুয়া উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতির পরে জানাচ্ছি। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। চলুন যাওয়া যাক এবারের আয়োজনে। রংপুরে গরিব অসচ্ছল মানুষের ন্যায্য বিচার প্রাপ্তির বার্তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার তাগিদ দিয়েছে আইনগত সহায়তাকারী প্রতিষ্ঠান লিগ্যাল এইড। রংপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে গরিব অসচ্ছল মানুষের ন্যায্য বিচার প্রাপ্তিতে সরকারের লিগ্যাল এইডের বার্তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা। দিবস উপলক্ষে একটি জনসচেতনতামূলক র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর আদালত চত্বরে সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলার লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জাজ মোহাম্মদ মিজানুর রহমান, আইনজীবী, বিচারক ও সেবাগ্রহীতারা। এছাড়া দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সেরা প্যানেলে আইনজীবীদের সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এবারে খেলার খবর।